মল্লিকপুর অনলাইন ক্লাসে ক্লাস 9-এর ছাত্ররা স্বাগত। আমি পিএসপি স্যার। আজকে স্তূপ পর্বত আর ক্ষয়জাত পর্বত সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমাদের জানা দরকার স্তূপ পর্বতের বিষয়। স্তূপ পর্বতে একটা টার্ম আসে, সেটা হচ্ছে চ্যুতি। ব্যাপারটা কি? মহীভাবক এবং গিরিজনী উভয় আলোড়নের ফলে শিলাস্তর সংকুচিত ও প্রসারিত হয়। এই দুই প্রকার বল একসাথে কাজ করলে যে পীড়ন বলের সৃষ্টি হয়, তার ফলে শিলাস্তরের উপরে বা ভূত্বকের উপরে একটা ফাটল সৃষ্টি হয়। এই ফাটল বরাবর দুই পাশের শিলাস্তর যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়, তাহলে ওই বিশেষ ধরনের ফাটলকে চ্যুতি বলে। এইবার স্তূপ পর্বত কাকে বলে? দুইটি চ্যুতির মধ্যবর্তী অংশ মহীভাবক আলোড়নের মাধ্যমে যদি উপরে উত্থিত হয়, বা দুইটি চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ যদি উপরে উত্থিত হয়, তখন উপরের ওই স্তূপের আকারে উঠে যাওয়া পর্বতটিকে স্তূপ পর্বত বলা হয়। 1 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ একটা স্তূপ পর্বতের ছবি দেয়া রয়েছে। ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এই রকমের স্তূপ পর্বতের উদাহরণ। এইবার স্তূপ পর্বত কিভাবে উৎপত্তি লাভ করে আমরা জানব। স্তূপ পর্বত 4 ভাবে গঠিত হতে পারে। 1 নম্বর ছবিটা ভালো করে দেখো। 1 নম্বর ছবিতে ভালো করে দেখো, দুইটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উপরে উঠে গিয়ে স্তূপ পর্বত গঠিত হতে পারে। চ্যুতির মাধ্যমে উঠে যাওয়া অংশ হলো হোস্ট। এই ধরনের স্তূপ পর্বতের উপরিভাগ প্রায় সমতল এবং দুই পার্শ্বস্থ অংশ খাড়া ঢালযুক্ত। এইবার 2 নম্বর ছবিটা দেখো। দুইটি সমান্তরাল চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ বসে গিয়ে এবং মধ্যবর্তী অংশ একই অবস্থানে থেকে স্তূপ পর্বত সৃষ্টি করতে পারে। এই ধরনের স্তূপ পর্বত উচ্চ মালভূমিতে সৃষ্টি হয়। এইবার 3 নম্বর ছবি দেখো। দুইটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে এবং দুই পার্শ্বস্থ অংশ একই অবস্থানে থেকে গিয়ে স্তূপ পর্বত গঠিত হতে পারে। চ্যুতির মাধ্যমে বসে যাওয়া অংশটিকে বলা হচ্ছে গ্রাবেন। এই ধরনের স্তূপ পর্বতে সংস্র বা গ্রস্ত উপত্যকা গঠিত হয়। এইবার 4 নম্বর ছবিটা দেখো। দুইটি চ্যুতির মধ্যবর্তী অংশ তির্যক ভঙ্গিতে উঠে গিয়ে স্তূপ পর্বত গঠন করতে পারে। এই ধরনের স্তূপ পর্বতের একদিকের ঢাল ভীষণ খাড়া, অন্যদিকের ঢাল ভীষণ মৃদু হয়ে থাকে। আমাদের পশ্চিমঘাট পর্বত এই বিশেষ ধরনের তির্যকভাবে চ্যুত স্তূপ পর্বতের উদাহরণ। এইবার চলে আসা যাক স্তূপ পর্বতের বৈশিষ্ট্যের আলোচনায়। 1. স্তূপ পর্বতের উপরের অংশ চ্যাপ্টা বা প্রায় সমতল। 1 নম্বর ছবিটা ভালো করে দেখো। 2. স্তূপ পর্বতের পার্শ্বস্থ অংশ বেশ খাড়া। 3. এই পর্বতে খুব একটা শৃঙ্গ দেখা যায় না, বা থাকলেও তা ক্ষয়ের মাধ্যমে সৃষ্টি হয়। 4. এই পর্বতের নিকট সংস্র বা গ্রস্ত উপত্যকা গঠিত হয়। গ্রস্ত উপত্যকা দিয়ে নদী বয়ে যায় বা
অনেক হ্রদেরও সৃষ্টি হয়। এইবারে আমরা হোর্স্ট এবং গ্রাবেন কাকে বলে জানব। 5 নম্বর ছবি একটু ভালো করে লক্ষ্য করো। ভূ আন্দোলনের মাধ্যমে দুইটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থিত হলে তাকে হোর্স্ট বলে। 5 নম্বর ছবির বাঁ দিকের মাঝখানে ওই হোর্স্ট দেখতে পাওয়া যাচ্ছে। হোর্স্টের উচ্চতা খুব বেশি হলে স্তূপ পর্বত রূপে অবস্থান করে, যেমন ভারতের সাতপুরা পর্বত এই রকম একটা হোর্স্ট বা স্তূপ পর্বতের উদাহরণ। আবার দুই সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বসে গিয়ে গ্রাবেন তৈরি করে। 5 নম্বর ছবির মাঝখানে 5 নম্বর ছবির ডান দিকের ছবিটা ভালো করে লক্ষ্য করো। গ্রাবেন বা সংস্রগ্রস্ত উপত্যকা রূপে অবস্থান করে। জার্মানির রাইন নদীর উপত্যকা সংস্র উপত্যকার একটা উদাহরণ। এইবারে চলে এসো আরেকটা আমাদের জানার বিষয়, দ্য গ্রেট রিফট ভ্যালি। 6 নম্বর ছবি ভালো করে দেখো। উত্তরে এশিয়া সিরিয়া থেকে দক্ষিণে আফ্রিকার মোজাম্বিক পর্যন্ত প্রায় 6000 কিলোমিটার দীর্ঘ পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা। এটি পূর্ব আফ্রিকার সংস্র নামেও পরিচিত। এটি আসলে একটি প্রতিসারী পাতসীমা অঞ্চল। ভিতর থেকে উঠে আসা ম্যাগমার চাপে এই সংস্র উপত্যকা সৃষ্টি হয়েছে এবং এই চ্যুতিরেখা বরাবর ভূখণ্ড পরস্পর বিপরীত দিকে সরে যাচ্ছে। এই সংস্র উপত্যকায় অগ্নুদ্গমও ঘটে। বর্তমানে এই গ্রস্ত উপত্যকায় অসংখ্য হ্রদ গড়ে উঠেছে, যেমন টাঙ্গানাইকা, আবায়া, তুর্কানা, মাগানি, আলবার্ট, কিভু ইত্যাদি। এর সঙ্গে আমাদের শেষ হলো আজকের স্তূপ পর্বতের আলোচনা। এইবারে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত সম্বন্ধে আলোচনা করব। ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তির মাধ্যমে নগ্নীভবন ক্রিয়ায় সবসময় ক্ষয় ঘটেই চলেছে। ভূপৃষ্ঠের প্রাচীন পর্বত, উঁচু মালভূমি ও অন্যান্য উচ্চভূমি দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে আকার এবং উচ্চতায় হ্রাসপ্রাপ্ত হলে তখন তা অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়। তোমরা 1 নম্বর চিত্র দেখতে পাচ্ছ। উদাহরণ, ভারতের আরাবল্লী, মহাদেব, মহাকাল পর্বত, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলেশিয়ান, ইউরোপ এশিয়া সীমান্তে ইউরাল, এই রকমের ক্ষয়জাত পর্বত। এইবার উৎপত্তি অনুসারে পৃথিবীর ক্ষয়জাত পর্বতগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়। 1, প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে ক্ষয়জাত পর্বত, এবং 2, উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত। তা প্রথমে আমরা প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে ক্ষয়জাত পর্বতের আলোচনা করব। 1 নম্বর ছবিটা ভালো করে দেখো। প্রায় 20 থেকে 22 কোটি বছর আগে বা তারও আগে হার্সিনিয়ান এবং ক্যালিডোনিয়ান ভঙ্গিল পর্বত দীর্ঘদিন ধরে ক্ষয় পেয়ে নগ্নীভবন প্রক্রিয়ায় নিচু হয়ে পর্বতরূপে অবস্থান করে। আরাবল্লী, ইউরাল, অ্যাপেলেশিয়ান এইভাবেই সৃষ্টি হয়েছে।
আর 2 নম্বর পদ্ধতি, উচ্চ মালভূমি ক্ষয় পেয়ে সৃষ্ট ক্ষয়জাত পর্বত। 2 নম্বর ছবি ভালো করে দেখো। কঠিন ও নরম শিলা গঠিত উঁচু মালভূমি নগ্নীভবন ক্রিয়ার মাধ্যমে নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, আর কঠিন শিলা তুলনামূলক ক্ষয় প্রতিরোধ করে অবস্থান করে। এইবার কঠিন শিলা স্তর গঠিত অংশ অনুচ্চ পর্বতরূপে অবস্থান করে। ভারতের মহাকাল মহাদেব পর্বত এইভাবেই সৃষ্টি হয়েছে। এইবার ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য আলোচনা করা যাক। 1, ক্ষয়জাত পর্বতের উচ্চতা তুলনামূলকভাবে বেশ কম। 2, এর আকৃতি কতকটা গম্বুজের মতো হয়ে থাকে। 3, পর্বতের উপরের অংশ তুলনামূলকভাবে কম বন্ধুর বা কম এবড়ো খেপড়ো এবং ঢালও খুব কম। 4, পর্বতগুলি বিচ্ছিন্নভাবে অবস্থান করে। 5, প্রধানত কঠিন শিলা রূপান্তরিত হয়ে বা আগ্নেয় শিলা অবশিষ্ট রূপে এই পর্বত গঠন করে। এর সঙ্গেই আমাদের আজকের মতো ক্ষয়জাত পর্বতের আলোচনা এখানেই শেষ হলো। তো এইবারে একটু আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের পার্থক্য আলোচনা করা যায়। তো 1 নম্বর পার্থক্য, প্রথমে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। অগ্নুৎপাতের মাধ্যমে লাভা, সিন্ডার ও ভস্ম ইত্যাদি সঞ্চয়ের ফলে এই পর্বত তৈরি হয়েছে। অন্যদিকে ক্ষয়জাত পর্বত প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে। ভালো করে ছকটা দেখো, দেখলে বুঝতে পারবে। 2 নম্বর, ভূ আভ্যন্তরীণ শক্তি বা টেকটনিক বল এই পর্বতের উৎপত্তির সাথে সম্পর্কযুক্ত। অন্যদিকে ক্ষয়জাত পর্বত ভূপৃষ্ঠে ক্ষয়কারী শক্তি ক্রিয়ার ফলে গড়ে উঠেছে। আগ্নেয় পর্বত, সঞ্চয়জাত পর্বতগুলি শঙ্কু আকৃতির হয়ে থাকে। অন্যদিকে ক্ষয়জাত পর্বতগুলি গম্বুজ আকৃতির হয়ে থাকে, অথবা যে কোনো আকৃতির হতেই পারে। এরপর 4 নম্বর, আগ্নেয় পর্বতগুলি প্রধানত আগ্নেয় শিলা দ্বারা গঠিত, আর ক্ষয়জাত পর্বতগুলি আগ্নেয় রূপান্তরিত যে কোনো ধরনের শিলা দ্বারা গঠিত হতে পারে। 5 নম্বর, আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ থাকে, কিন্তু ক্ষয়জাত পর্বতে জ্বালামুখ থাকার সম্ভাবনা নেই, এমনকি কোনো বিশেষ শৃঙ্গ থাকে না। আগ্নেয় পর্বতের ক্ষেত্রে 6 নম্বর পয়েন্ট, ভূত্বকের দুর্বল অংশ বা পাত সীমান্ত অঞ্চলে গঠিত হয়। আর ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে 6 নম্বর পয়েন্ট হলো যে কোনো স্থানে এই পর্বত গঠিত হতে পারে। এই বলে আমাদের পর্বতের সমস্ত আলোচনাই শেষ হলো।